আসসালামু আলাইকুম। স্বাগতম কুয়াশার দুনিয়ায়। আজ শুরু হচ্ছে মানিকপুর রহস্য এর দ্বিতীয় খণ্ডের প্রথম পর্ব। চলুন শুরু করি আজকের গল্প। মানিকপুরের বিখ্যাত ধনপতি চৌধুরী আলী নকিব রহস্যজনকভাবে এক সংবর্ধনা সভায় অদৃশ্য আততায়ীর হাতে খুন হন। ঘটনাচক্রে শহীদ খান সেখানে উপস্থিত ছিল। অন্ধকার কক্ষে চৌধুরী আলী নকিব যখন মৃত্যু যন্ত্রণায় আত্মচিৎকার করেছিলেন, তখন শহীদ একটা ছায়ামূর্তিকে ছুটে পালাতে দেখে। সে ছায়ামূর্তি আর কেউ নয়, কুয়াশা। শহীদ খান কুয়াশাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, কিন্তু খুনি কুয়াশার যত প্রতিভাই থাকুক, তাকে সে ক্ষমা করতে পারে না। চৌধুরী আলী নকিবের হত্যার রহস্য ভেদ করার ভার পড়ে শহীদ খান ও কামালের উপর। শহীদের নির্দেশে সুলতানা পারভীনের প্রথম স্বামী তৈমুর মির্ধার ব্যাপারে তদন্তের জন্য কামাল পশ্চিম পাকিস্তানে গেল। তদন্ত শেষে তার ডাক পড়ল মানিকপুরে। মানিকপুরে হাসান মাওলা নামে কে একজন তৈমুর মির্ধার বন্ধু বলে পরিচয় দিয়ে গোপনে টাকা বাগাতে চেষ্টা করছে সুলতানা পারভীনের ভাই মাহমুদের কাছ থেকে। কামাল বুঝল, হাসান মাওলাই হচ্ছে মানিকপুর হত্যা রহস্যের কেন্দ্রীয় চরিত্র। তাকে ধরতে পারলেই সব রহস্যের সমাধান হয়। মানিকপুরে সে হোটেল তাজে উঠল কামাল। হাসান মাওলাও হোটেল তাজে আস্তানা গেড়েছে। হোটেল তাজে পৌঁছেই সে ম্যানেজার আইনুল হকের কাছে হাসান মাওলার খোঁজ করল। আইনুল হক জানালো, অল্প কিছুক্ষণ আগে হাসান মাওলাকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। কামাল চমকে উঠল। তার সব ভরসা নিরর্থক মনে হলো। হাসান মাওলার ঘরে থানার ওসি মিস্টার শিকদারের সঙ্গে দেখা হলো। হাসান মাওলার ঘর সার্চ করে মনোগ্রাম করা একটা সিগারেট লাইটার ও একটা সদ্য ছেঁড়া গোলাপ ফুল পাওয়া গেল। সারা হোটেল ভয়ে আশঙ্কায় থমথম করছে। ঠিক এই সময় হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো এক আগন্তুক, প্রৌঢ় ব্যক্তি। মৃত হাসান মাওলাকে দেখে সে ভয়ে বিস্ময়ে চেঁচিয়ে উঠল, বলল, আরে, এ যে দেখছি তৈমুর মির্ধা। কামাল অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল লোকটার দিকে। পরনে কালো সার্জের স্যুট, মাথায় জিন্না টুপি। বয়স 60-এর কম হবে না। শরীর স্থূলকায়, চোখ হিংস্র সাপদের মতো জ্বলছে। আমি বলছি, এই লোকটা তৈমুর মির্ধা। হাসান মাওলা আপনারা কাকে বলছেন আমি বুঝতে পারছি না। দারোগা শমশের শিকদার বলল, যাকে আপনি তৈমুর মির্ধা বলছেন তাকেই আমরা হাসান মাওলা বলে চিনি। লোকটা নিজেই ওই নামে এসে হোটেলে উঠেছে। আগন্তুক বৃদ্ধ বলল, দেখুন, তা হতে পারে, বিশেষ কারণে হয়তো নাম পাল্টাবার দরকার পড়েছিল। কামাল বলল, তৈমুর মির্ধা আপনার কে হতো? বন্ধু। আমরা একসঙ্গে অনেক দিন এক জায়গায় ছিলাম। পরে তৈমুর মির্ধা গেল নিরুদ্দেশ হয়ে, আর আমি। লোকটার কথা শেষ না করে হাসল। কামালের দিকে তাকিয়ে বলল, আমার আবার হিস্ট্রি আছে, ধৈর্য ধরুন, আমি সব খুলে বলছি। শমশের শিকদার বলল, হ্যাঁ, সব কথা তো বলতেই হবে। হিস্ট্রি বলার আগে আপনার নামটা বলুন। আমার নাম বদরউদ্দিন হোসেন, মেজর বদরউদ্দিন হোসেন। ইন্ডিয়ান আর্মি বি কোম্পানির মেজর ছিলাম আমি। বছর 5-6 হলো রিটায়ার করেছি। তৈমুর মির্ধার সঙ্গে আমার পরিচয় হয় লাহোরে। নাম শুনে কামাল বিস্মিত হলো। শহীদের কাছে নামটা ইতিপূর্বে সে শুনেছে। শহীদের বর্ণনা সত্যি হলে মেজর বদরউদ্দিন একজন ছোপোষা নিরীহ ভদ্রলোক। তার পেনশনের টাকা জুয়া চুরি করে মেরে দিয়েছিল পুরনো দোস্ত লেফটেন্যান্ট কর্নেল আনসারি। এই নিয়ে মেজরের দুঃখ আর ক্ষোভের অন্ত নেই। প্রায় আনসারিকে মারধর করার প্ল্যান আটে মেজর, এবং শেষ পর্যন্ত তাকে মাফ করে দিয়ে ক্লাব থেকে বাড়ি ফেরে। এহেন মেজর উদ্দিন হঠাৎ মানিকপুরে কেন? শমশের শিকদার মেজর বদরুদ্দিনের জবানবন্দি নোট করে নিতে লাগলো, আর কামাল ভাবতে লাগলো শহীদের কথা। হাসান মাওলার মৃতদেহের কাছে মেজর বদরুদ্দিনের রহস্যময় উপস্থিতির কথা শহীদের জানা দরকার। কিন্তু এই রাতে বুরুজ মিয়াকে কি খোঁজ করে পাওয়া যাবে?
কামাল ঘড়ির দিকে তাকায়। তখন রাত ৮টা। ঘরের মেঝে রক্তাক্ত দেহে পড়ে আছে হাসান মাওলা। মাহমুদকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা আদায় করতে মানিকপুর এসেছিল হাসান মাওলা। তার এই পরিণতি হবে কে জানতো? হাসান মাওলাকে কে খুন করতে পারে? মাহমুদ? তাহলে কি আগন্তুক বৃদ্ধের কথাই কি সত্যি? হাসান মাওলা তাহলে তৈমুর মৃধা? না সবটা ব্যাপার গুলিয়ে যাচ্ছে? শহীদকে সব কথা বলা দরকার। ঘন্টা দুয়েক পরে হোটেল থেকে বেরোতে পারল কামাল। শমশের শিকদার সকলের জবানবন্দি নিয়ে লাশসহ থানায় চলে গেছে। মেজর বদরুদ্দিনকে নতুন নির্দেশ না পাওয়া পর্যন্ত হোটেল তাজে অবস্থান করার অনুরোধ জানানো হচ্ছে। মেজর বদরুদ্দিন সানন্দে রাজি হয়েছেন। কামালের ঘরের দক্ষিণহাতি বারান্দা পার হলেই মেজর বদরুদ্দিনের ঘর। জবানবন্দি নেয়ার ঝামেলা চুকে যাবার পর কামাল রাতের খাবার খেয়ে নিল। ম্যানেজার আইনুল হককে ঘুম আসছে না, একটু পায়চারি করে আসি বলে হোটেল ছেড়ে বেরিয়ে এলো রাস্তায়। বুরুজ মিয়া ঠিক কোথায় থাকে তা সে জানে না, তবে শহীদ যা বর্ণনা দিয়েছিল তাতে জায়গাটা চিনতে হয়তো অসুবিধা হবে না। দেখা যাক। কামাল রাস্তায় নেমে হাসপাতালের দিকে হাঁটতে লাগলো। রাত 10:30 বেজে গেছে। সন্ধ্যার দিকে বাতাস ছিল মিষ্টি আর উষ্ণ। যত রাত বাড়ছে তত শীত নামছে বাতাসে। চারদিক নির্জন, নিস্তব্ধ। হাঁটতে হাঁটতে পাহাড়ি মাটির গন্ধ পেল কামাল। জঙ্গলের ভিতর একটা তক্ষক সাপের ডাক শোনা গেল। রাস্তায় লোকজন নেই। দুপাশে নিঝুম বাড়িঘর। মাথার উপর আকাশ, তারা মিটমিট করছে। বহুদূরে একটা আগুনের শিখা জ্বলছে লকলকে জিহ্বার মতো। কামাল বুঝল বুনো পাহাড়ি লোকেরা আগুন দিয়ে জঙ্গল সাফ করছে। কামাল একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। হঠাৎ একপাশে তাকিয়ে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। দেখল একটা জটাধারী প্রকাণ্ড লোক দাঁড়িয়ে আছে পথের ধারে। কামালের দিকে তাকিয়ে হাসছে। রিভলভারটা ট্রাউজারের পকেট থেকে বের করে আনতে এক মুহূর্ত লাগলো কামালের। সে প্রায় চেঁচিয়ে উঠল উত্তেজনায়। কে ওখানে? লোকটা হঠাৎ ঘুরেই দৌড় দিল জঙ্গলের ভিতর। হতবাক কামাল না পারল গুলি চালাতে, না পারল লোকটার পিছু নিতে। সে স্থাণুর মতো দাঁড়িয়ে রইল। তক্ষক সাপটা আবার ডেকে উঠল কাছেই কোনো গাছের গুড়ি থেকে। মানিকপুরের রহস্যময় নাটকের নতুন অধ্যায় তাহলে শুরু হয়ে গেছে। কামাল সতর্কভাবে চারদিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে ভাবল, প্রথমে হল ভর্তি অভ্যর্থনার সভায় অদ্ভুতভাবে খুন করা হলো চৌধুরী আলী নকিবকে। এর কিছুদিন পর সুলতানা পারভীনের প্রথম স্বামী তৈমুর মীর্জাকে খুঁজে দেবার কন্ট্রাক্ট নিয়ে শহীদের কাছে গেলেন বেগম রশিদ। নাটকের তৃতীয় অঙ্কে রহস্যজনকভাবে মানিকপুরে আবির্ভাব ঘটল হাসান মাওলার। তাকে নিষ্ঠুরভাবে খুন করল কে বা কারা? আর এই খুনের বিস্ময় কাটতে না কাটতে মঞ্চে উপস্থিত হলেন মেজর বদরুদ্দিন। তিনি জানালেন হাসান মাওলার কেউ নয়, স্বয়ং তৈমুর মৃধা। মানিকপুর হত্যা রহস্যের নাটক এখন নতুন অঙ্কে প্রবেশ করেছে। এখন পদে পদে আততায়ীর ভয়, হত্যার আশঙ্কা, হুমকি। কামাল রাস্তার ধারে এসে দাঁড়ালো। বড় রাস্তা থেকে একটা ছোট পথ ধরে কিছু দূর এগোলেই হাসপাতাল। বুরুজ মিয়া এখানেই কিছুক্ষণ আগে নেমে গিয়েছিল। সে সরু পথটা ধরে এগোলো। এদিকে বাড়িঘর প্রায় নেই। চারদিকে শিশু, মহুয়া আর গজারি গাছ। হাওয়া ঢেউয়ের মতো কলকল করছে। চারপাশে ফিসফিস শব্দ। একটা কালো পেঁচা পাখা ঝাপটে হঠাৎ উড়ে গেল এক গাছ থেকে অন্য গাছে। জঙ্গলের ঘন ছায়ার ভিতর দিয়ে বহুদূরের একটা আলো দেখা গেল। কামাল বুঝল ওটাই হাসপাতাল। চারদিকে সতর্ক দৃষ্টি ফেলে সে সামনে এগোতে লাগলো। জটাধারী লোকটা কে হতে পারে? সে ভাবল। পাগল? না মানিকপুর রহস্যের কোনো একটা নতুন গুটি? আলো লক্ষ্য করে যাচ্ছিল কামাল। কিছু দূর যাবার পর কোথাও আর আলোটা দেখা গেল না। চারদিকে নিশ্ছিদ্র অন্ধকার।
কামাল বুঝল সামনের সারি সারি একতলা বাড়িগুলি হাসপাতালের স্টাফ কোয়ার্টার। পার হলে একটা খেলার মাঠ আছে, সেই মাঠের অপর পারে হাসপাতাল। বুরুজ মিয়া স্টাফ কোয়ার্টারের কেরানি জহিরুদ্দিনের বাড়িতে আশ্রয় নিয়েছে। দিনের বেলায় মানিকপুর বাজারে তারের বেহালা বিক্রি করে, রাতের বেলা জহিরুদ্দিনের বাড়িতে এসে ঘুমায়। জহিরুদ্দিনের বাসা কোনটা এখন জানা দরকার। কামাল অন্ধকার শালগাছের নিচে দাঁড়িয়ে কি করবে ভাবছিল। এই সময় গাছের উপর কি একটা শব্দ হলো। কামাল বিদ্যুৎ গতিতে ঘুরে দাঁড়িয়েছিল। গাছের উপর থেকে গম্ভীর গলায় শহীদ বলল, গুলি করিস না কামাল, মহুয়া বিধবা হয়ে যাবে। স্বস্তির নিঃশ্বাস ফেলে কামাল, পরিহাসের গলায় বলে, গাছের উপর কি করছিস শহীদ? তারের বেহালা বিক্রি করছি। কেমন হলো? শহীদ নেমে আসে গাছের উপর থেকে, বলে, তোকে প্রথমটা চিনতে কষ্ট হচ্ছিল, ঠ্যাং কাঁপছে দেখে বুঝলাম লোকটা তুই। বাজে বকবি না কামাল, ঠ্যাং কাঁপছে তুই অন্ধকারে বুঝলি কি করে? কামাল রাগ দেখায়। শহীদ হেসে বলে, কপাল জোরে বেঁচে গেছিস, আমার হাতেও পিস্তল ছিল, চিনতে ভুল করলেই হয়েছিল আর কি। যাকগে, আসল কথা বল, রাতের বেলা হোটেল ছেড়ে এসেছিস কেন? কামাল হাসান মাওলার খুন এবং মেজর বদরুদ্দিনের আবির্ভাবের কথা খুলে বলল। শুনে গম্ভীর হয়ে গেল শহীদ, বলল, হুম। কামাল বলে, আমার মনে হয় মেজর বদরুদ্দিনের কথাই ঠিক, লোকটা হাসান মাওলা নয়, তৈমুর মির্জা। শহীদ বলে, কিন্তু তুই যে বলছিলি তৈমুর মির্জা মৃত। কামাল বলে, পশ্চিম পাকিস্তানে গিয়ে তৈমুর মির্জার সম্পর্কে যে তদন্ত চালিয়েছিলাম তাতে তৈমুর মির্জাকে মৃত না বলে উপায় নেই। ডেথ রেজিস্টারে তৈমুর মির্জার মৃত্যুর কথা স্পষ্টভাবে লেখা আছে। তাহলে আমার মনে হয় তৈমুর মির্জা নিজেকে মৃত বলে প্রমাণ করেছিল। নিজেকে মৃত বলে প্রমাণ করতে যাওয়ার পিছনে একটা কারণ নিশ্চয়ই আছে, এবং সেটাই আমাদের বের করতে হবে। শহীদ কিছু বলল না। কয়েক মুহূর্ত শুধু নিশ্চুপ হয়ে রইল। কামাল বলল, ব্যাপারটা তোকে জানাবার জরুরি প্রয়োজন বোধ করেছিলাম, তাই হোটেল থেকে বেরিয়ে এসেছি তোর খোঁজে। তুই গাছের উপর উঠে কি করছিলি? শহীদ বলল, কুয়াশা। কুয়াশা? কোথায়? শহীদ হাসল, বলল, আয় আমার সঙ্গে। কুয়াশা ঠিক কোথায় বাস করে তার হদিস আমি এখনো জানি না, শিগগিরই জানতে পারবো। দুই বন্ধু নিঃশব্দে এগোতে লাগলো। শাল আর মহুয়ার স্বল্প পরিসর জঙ্গল পার হয়ে পড়ল রাস্তা। ঝোপের ভিতর থেকে শহীদ টেনে বের করলো একটা বাইসাইকেল। কামাল বলল, তুই পেছনে ওঠ। পাতাবাহার রোড ধরে নির্জন রাস্তায় বাইকটা এগিয়ে চলল। সামনেই হোটেল তাজ। ওরা রাজা সাহেবের মাঠের দিকে একটা ছোট পথ ধরল। কিছুক্ষণের মধ্যেই খোয়া ওঠা ইটের পথ ছেড়ে তারা পড়ল ঘাসে ছাওয়া বন্ধুর মাঠে। যতদূর চোখ যায় আবছা অন্ধকার। মাঠের দিগন্তে নেমে এসেছে তারা জ্বলা আকাশ। বিরাট মাঠের বুকে থমথম করছে হাজার হাজার বছরের নির্জনতা। যতদূর চোখ যায় আবছা অন্ধকার, খোলা হাওয়া বইছে। কামাল বলল, কোথায় যাচ্ছিস রে? শহীদ হাসল শুধু, জবাব দিল না। অনেক দূর যাওয়ার পর দেখা গেল একটা বুক সমান উঁচু মাটির টিলা। আশেপাশে হোগলা আর কাদামেটির জঙ্গল। ঝিঝি পোকা ডাকছে। কোথাও জল পড়বার শব্দ শোনা গেল। টিলার কাছে থামল শহীদ। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। বেশ খানিকটা দূরে ভোজভাজির মতো জ্বলে উঠল একটা আলো। মাটি ফুঁড়ে বেরিয়ে এলো একটা কালো ছায়া। আলোর মশাল হাতে নিয়ে কালো ছায়াটা এক পা দু পা করে এগোতে লাগলো পীরগঞ্জের দিকে। নিঃশ্বাস বন্ধ হয়ে গেল কামালের। সেই বিস্ফারিত চোখে অন্ধকারে ঢাকা কুয়াশার মূর্তিটা দেখতে লাগলো। তার চোখ সন্দেহে ভরে উঠল। ফিসফিস করে বলল, শহীদ, এই কিছুতেই কুয়াশা হতে পারে না। কেন? কুয়াশার পাতও খোঁড়া হয়ে গিয়েছিল, আর এজন্যে আমরাই দায়ী। এই লোকটা দিব্যি সটান পায়ে
হাঁটছে, এ কিছুতেই কুয়াশা হতে পারে না। শহীদ বলল, প্রথমে আমারও তাই মনে হয়েছিল। আমার ভুল ভেঙে গেছে। সামনের ওই মশালধারী মূর্তিটা যে কুয়াশা তা একটু পরে তুইও বুঝতে পারবি। শহীদের ইঙ্গিত কিছুই বুঝল না কামাল। সে বলল, আলো হাতে করে লোকটা কোথায় যায়? জানি না। রোজ রাতে এরকম হয়? প্রায়ই হয়। আমি হাসপাতালের কাছে কড়ই গাছটার মগডালে এজন্যই উঠেছিলাম কামাল। গাছের উপর থেকে ছায়ামূর্তিটা দেখা যায় না, আলোটা স্পষ্ট দেখা যায়। প্রায় রোজ রাতেই দেখি আলোটা সামনের ওই টিভি থেকে মাটি ফুঁড়ে বেরোয়। কিছু দূর পীরগঞ্জের টিলার দিকে এগোই, কিছু দূর যাবার পর নিভে যায়। এ এক দারুণ রহস্য। হয়তো এই রহস্য উদ্ধার করতে পারলেই মানিকপুর হত্যা রহস্য ভেদ করা যাবে। কিন্তু লোকটা যে কুয়াশা, তা কি করে জানবি? এমনও তো হতে পারে। কামালের কথা মাঝপথে থাকতেই বাতিটা হঠাৎ নিভে গেল, আর প্রায় সঙ্গে সঙ্গে রাতের নির্জনতা ভেদ করে বাতাসে বেজে উঠল শরদের গম্ভীর সুর। কামাল অস্ফুট গলায় বলল, কুয়াশা। শহীদ হাসল শুধু, বলল, কুয়াশায় মানিকপুরে আমাকে টেনে এনেছে কামাল। কুয়াশার আইন বিরোধী জীবন আমি খতম করতে চাই। কুয়াশাকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি। একটা প্রতিভা এইভাবে নষ্ট হচ্ছে দেখে দুঃখ পাই। কিন্তু কামাল, কর্তব্যবোধ এই ভালোবাসা আর শ্রদ্ধার অনেক ঊর্ধ্বে। কুয়াশাকে আমি ছাড়ব না। কামালের হাত চলে গিয়েছিল পকেটে লুকোনো রিভলভারটার দিকে। শহীদ বলল, কুয়াশাকে এভাবে ধরার চেষ্টা নীরের বোকামি হবে কামাল। চল, এবার ফিরি। কামাল বলল, কিন্তু। শহীদ হাসল, বলল, কাছে পেয়েও কুয়াশাকে ছেড়ে দিলাম কেন? এ ধারণার বশবর্তী হয়ে প্রথম রাতে আমিও কুয়াশার পিছনে ধাওয়া করেছিলাম, পিস্তল ছুঁড়েছিলাম। কুয়াশাকে ধরতে পারিনি। কুয়াশা ভোজবাজির মতো মিলিয়ে গিয়েছিল। সে ঘটনার কথা ভাবলে এখনো লজ্জা পাই। সাইকেলটা রাজা সাহেবের মাঠ ধরে এগোতে লাগলো হোটেল তাজের দিকে। হোটেল তাজের কাছে এসে কামাল চলে গেল হোটেলের দিকে, আর শহীদ এগিয়ে চলল সামনে। তখন রাত 2টো। পরদিন সকাল 10টায় হোটেলে বুরুজ মিয়ার আবির্ভাব ঘটল। হোটেলের গেটের কাছে দাঁড়িয়ে সে একটা পুরনো হিন্দি গানের গদ বাজাচ্ছিল। এই সময় সেখানে এসে উপস্থিত হলো মতিন। বলল, বুরুজ মিয়া, আমাকে বাজনা শিখিয়ে দিতে পারবে? আহ, ঢং দেখে আর বাঁচি না। ঘটনাস্থলে এসে হাজির হয় মুন্সিজি। সে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, দাঁত মুখ খিচিয়ে। মতিনের উদ্দেশ্যে সে বলে, পেটে ভাত জোটে না, শালা পিয়ন কায়িকা, তিনি বাজনা শিখবেন। শিখব। মতিন গম্ভীর চালে বলে, আমার শখ হয়েছে, আমি শিখব। তোমার তাতে কি হে বাপু? আমি ম্যানেজার সাহেবকে বলে দেব। ম্যানেজার সাহেবকে আমি নিজেই বলবো। বটে। দ্বিতীয় কিস্তি দাঁত খিঁচুনি লাগায় মুন্সি। চারদিকে একবার ভালো করে তাকিয়ে বলে, বলি ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়ানো হচ্ছে? জানিস আমি তোর বস? কচু। মতিন মাটিতে থুতু ফেলে, বুড়ো আঙ্গুল দেখিয়ে বলে, এই শালা মুন্সি, তুই আমার কচু। মুন্সি বুঝলো তার চালে একটা ভুল হয়ে গেছে। বস কথাটা বলা ঠিক হয়নি। নিজের পজিশন রাখার জন্যে সে ভারিক্কি রকমের একটা গলা কাশি দিল। বলল, তুই আমার কাছে মাপ চা কইলাম মতিন। মতিন বেশ ক্ষেপে গেছে। সে বলল, তোমার পাছায় গুনে গুনে 3টা লাথি লাগাবো, শালা বেঈমান। কি হচ্ছে শুনি? বলতে বলতে আইনুল হক ও কামাল সেখানে উপস্থিত হয়। কথাটা আইনুল হকের। তাকে দেখে এবং তার কথা শুনে মতিন মুন্সিজি দুজনই পানি হয়ে যায়। মুন্সিজি বলে, ইয়ে স্যার, বুরুজ মিয়া। আইনুল হক এদের ঝগড়া শুনেছিল। ধমক দিয়ে বলল, কোনো কথা শুনতে চাই না, তোমরা তোমাদের কাজে যাও। মতিন মুন্সিজি দুজনেই মাথা নিচু করে চলে যায়। আইনুল হক বুরুজ মিয়ার দিকে তাকিয়ে বলে, তুমি কি চাও? বেহালা বেচতে এসেছিলাম স্যার।
আপনাদের বেয়ারা মতিন মিয়া বলেছিল সে বেহালা কিনবে। তা মতিন মিয়া যখন কিনল না, তখন আমি চলি স্যার। আদাব স্যার। দাঁড়াও হে। কামাল কৌতূহলী ভাব দেখিয়ে বলল, আমি একটা বেহালা কিনব। কত দাম একটা বেহালার? দাম তো স্যার লাখ টাকা। 1,01,000 টাকা মাত্র। বুরুজ মিয়া দাঁত বের করে হাসল। বুরুজ মিয়ার কাছ থেকে নিলে দাম একটু কম পড়বে। 8 আনা পিস। তুমি দেখছি বেশ রসিক লোক। কামাল হাসল, বলল, ভালো দেখে একটা বেহালা দাও। এই যে পয়সা। পয়সাটাকে গুজে রেখে একটা বেহালা বের করে কামালের হাতে দিল বুরুজ মিয়া। বলল, খুব ভালো দেখেই দিলাম স্যার। মাথার দিকটা ঘুরালেই যন্ত্রটা টান হবে। আচ্ছা, আদাব স্যার, চলি। বুরুজ মিয়া চলে গেল। বেহালা হাতে আইনুল হকের সাথে হোটেলের চারদিক ঘুরে বেড়ালো কামাল। ঘুরে ঘুরে কামালকে সব দেখালো আইনুল হক। বকবক করার দোষ তার আছে। কথা একবার শুরু করলে শেষ করার নাম নেই। অতি কষ্টে তার হাত থেকে নিজেকে বাঁচিয়ে ঘরে এলো কামাল। দরজা বন্ধ করে বেহালার মাথাটা খুলল। বেরিয়ে এলো 2 টুকরো কাগজ। একটা কাগজে লেখা শাহের বানু, মাতৃসদন, ঢাকা। আর একটা কাগজের টুকরোয় শহীদ লিখেছে, আমি আজ রাতে ঢাকা ফিরছি। বুরুজ মিয়ার কাজ শেষ। এইবার শহীদ খানের প্রবেশ লাভ ঘটবে মঞ্চে। চৌধুরী আলী নকিবের হত্যাকাণ্ড সম্পর্কে আমার যে ভুল ধারণা হয়েছিল তা এখন আর নেই। মানিকপুরে এসে সব রহস্যই অবগত হয়েছি। শুধু কুয়াশা আর শাহের বানুর রহস্য ভেদ করতে পারলাম না। শাহের বানুর ঠিকানা লেখা এই কাগজটা আমি পেয়েছি চৌধুরী আলী নকিবের বাড়িতে, মাহমুদের দেরাজে। হ্যাঁ, রাতে চুরি করে মাহমুদের ঘরে ঢুকেছিলাম। যা হোক, আজ রাতে আমি চলে যাচ্ছি। কখন আবার মানিকপুরে ফিরছি তা যথাসময় জানতে পারবি। তুই মেজর বদরুদ্দিন আর মাহমুদের উপর লক্ষ্য রাখিস। এক কাজ করতে পারিস, বেগম রশিদকে দিয়ে একটা পার্টির ব্যবস্থা কর তার বাড়িতে। মেজর বদরুদ্দিন আর মাহমুদকে দাওয়াত দে। সামনাসামনি এরা একে অন্যের উপর কি ভাব পোষণ করে তা লক্ষ্য কর। কামাল, কুয়াশা এখনো রহস্যময় হয়ে রইল, কিন্তু শহীদ খান পরাজয় স্বীকার করেনি আজ পর্যন্ত। ওকে আমি ধরবই। তুই সাবধানে থাকিস। শেষবারের মতো বলছি, মেজর বদরুদ্দিনের উপর কড়া নজর দিস। মেজর বদরুদ্দিন এখন মানিকপুর হত্যা রহস্যের সবচেয়ে বড় গুটি। ইতি শহীদ। বেগম রশিদের চিঠি পড়া মাত্র শেষ করেছে কামাল। নাটকীয়ভাবে ঘরে ঢুকল মেজর বদরুদ্দিন। ডিস্টার্ব করলাম বোধ হয়। মেজর বদরুদ্দিন বিনীতভাবে বলে, নিশ্চয়ই ব্যস্ত আছেন এখন? না না, এমন কিছু ব্যস্ত নয়। একটা চিঠি পড়ছিলাম। সন্ধ্যাবেলা রশিদ সাহেবের বাড়িতে চা পানের দাওয়াত। আরে, আমারও তো সেই একই ব্যাপার। একটু আগে লোক মারফত দাওয়াতের চিঠি পেয়েছি। আপনি নিশ্চয়ই ভদ্রলোককে চেনেন? জি হ্যাঁ। আমি চিনি না। হা হা করে হাসে মেজর বদরুদ্দিন। দাওয়াত পেয়ে আমি তো দারুণ অবাক হয়ে গেছি সাহেব। চিনি না, জানি না, দাওয়াত? এ কি কাণ্ড! তা আপনি কখন যাচ্ছেন? 5টার দিকে। আমি ভাবছি আপনার সঙ্গে যাব। অবশ্য আপনার যদি অসুবিধা না হয়। কিছুমাত্র অসুবিধে নেই। চলুন, তাহলে একই সঙ্গে যাওয়া যাবে। বিকেল 5টায় হোটেল থেকে একসঙ্গে বেরোলো কামাল আর মেজর বদরুদ্দিন। মেজর বদরুদ্দিনকে কেমন যেন দুর্বল দুর্বল লাগছে। পরনে সার্জের স্যুট, মাথায় জিন্না টুপি। পথে নেমে মেজর বদরুদ্দিন কি একটা প্রসঙ্গ করে ক্যাম্প জীবনের গল্প বলতে শুরু করেছে। কথায় কথায় উঠল তৈমুর মির্ধার কথা। মেজর বদরুদ্দিন বলে, তৈমুরের মতো এমন দিলদরিয়া মানুষ আমি খুব কম দেখেছি কামাল সাহেব। দোষের মধ্যে একটু খেয়ালি ছিল এই যা। ভালো কথা। তৈমুর মির্ধার পোস্টমর্টম রিপোর্ট কি পাওয়া গেছে? 2-1 দিনের মধ্যে পাওয়া যাবে বলে মনে হচ্ছে। আরও 2-1 দিন? বলেন কি? মেজর বদরুদ্দিন ক্ষোভ প্রকাশ করে। আপন মনে বলে, আরও 2-1 দিন তাহলে মানিকপুরে থাকতে হচ্ছে আমাকে। হুম। কামাল বলে,
মানিকপুর বুঝি এই প্রথম এলেন আপনি? এবং এই শেষ। এখন এই সাদ্দাদের বেহেশত থেকে আমি বেরোতে পারলে বাঁচি। মেজর বদরুদ্দিন আপন মনে বিড়বিড় করে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কামাল। মানিকপুরের নাটকীয় ঘটনায় মেজর বদরুদ্দিন অন্যতম রহস্যময় চরিত্র, তাতে কোনো সন্দেহ নেই। হাসান মাওলার হত্যাকাণ্ড ঘটেছে আজ নিয়ে 4 দিন আগে। এ কদিন বুড়ো মেজর বদরুদ্দিন মানিকপুরে আছে। ভাবগতিক দেখে মনে হচ্ছে হাসান মাওলা নামে কথিত তৈমুর মির্ধার পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত বুড়ো মানিকপুরেই থাকবে। উদ্দেশ্য একটা নিশ্চয় আছে, এবং সেটা কি ধরনের তা বুড়ো ভাবগতিক বা চলাফেরা থেকে কিছু বোঝার উপায় নেই। সারাদিন হোটেল থেকে এক পা বেরোবে না বুড়ো। হয় নিজের ঘরে, না হয় রিসিপশনে বসে থাকবে। শুধু বসে থাকলে কথা ছিল, বুড়ো সর্বক্ষণ বকর বকর করে চলছে। সারাদিনের মধ্যে হোটেলের বাসিন্দারা বুড়োর কাছ থেকে রেহাই পায় বিকেল 5টার দিকে। বুড়ো তখন তালি দেয়া সার্জের স্যুট পরে, মাথায় জিন্না ক্যাপ চড়িয়ে, হাতে ছড়ি নিয়ে কড়া সিগারেট ফুঁকতে ফুঁকতে বেড়াতে বেরোয়। রাজা সাহেবের মাঠে অথবা শালবনে বেড়াতে যায়। একদিন গিয়েছিল কাপড়ের কল দেখতে। বেরিয়ে বুড়ো ফেরে রাত 8টার দিকে। আবার শুরু হয় বুড়োর বকবকানি। হোটেলের লোকেরা এরই মধ্যে বিরক্ত হয়ে উঠেছে বুড়োর উপরে। শহীদের চিঠির কথা মনে পড়ল কামালের। মেজর বদরুদ্দিনের উপর নজর রাখতে বিশেষভাবে বলে দিয়েছে শহীদ। কামাল অবশ্য গোড়া থেকেই মেজর বদরুদ্দিনের উপর তীক্ষ্ণ নজর রাখছে। গতকাল বিকাল 5টায় বেরিয়ে মেজর বদরুদ্দিন যে রাত 11টায় লুকিয়ে হোটেলে ফিরেছে, সে খবরও সে জানে। মেজর বদরুদ্দিন মানিকপুর হত্যা রহস্যের অন্যতম গুটি, এতে সন্দেহ নেই। তার ভূমিকা কি, সেটাই এখন জানা দরকার। রশিদ সাহেবের বাড়িটা পাতাবাহার রোডের ডান ধারে। ছোট একতলা বাড়ি, চারদিক প্রাচীর দিয়ে ঘেরা। সামনে সবুজ ঘাসে ছাওয়া লন। লনে চেয়ার পেতে বসার জায়গা করা হয়েছে। কামাল যথারীতি সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিল মেজর বদরুদ্দিনের। রশিদ সাহেব বললেন, আপনার সঙ্গে পরিচিত হয়ে খুশি হলাম মেজর সাহেব। আপনার বন্ধু তৈমুর মির্ধার মৃত্যুতে নিশ্চয়ই খুব আঘাত পেয়েছেন। আঘাত পেয়েছি বৈকি। পুরনো বন্ধুর মৃত্যুতে আঘাত পাওয়ার কথা কি আর বলতে হয়? কিন্তু হত্যাকারী যদি সমুচিত শাস্তি পায়, তাহলে আঘাতের বেদনা কতকটা ভুলতে পারবো। মেজর বদরুদ্দিন ও রশিদ সাহেব আলাপে আলাপে রীতিমতো জমে গেলেন। কামাল সরে গেল বাঁ পাশে। লম্বা একটা টেবিলের এক কোণে বসেছে রাবেয়া সৈয়দ, ডক্টর চৌধুরী আর ওদের একটু দূরে সাহেলি। মেজর বদরুদ্দিন ও রশিদ সাহেব আলাপে আলাপে রীতিমতো জমে গেলেন। কামাল সরে গেল বাঁ পাশে। লম্বা একটা টেবিলের এক কোণে বসেছে রাবেয়া সৈয়দ, ডক্টর চৌধুরী আর ওদের একটু দূরে সাহেলি। ডক্টর চৌধুরী কামালকে দেখে শুষ্ক হাসি হাসলেন। বললেন, এই যে, আসুন। বেগম রশিদ কোত্থেকে উদিত হলো এই সময়? পিছনে রবিউল্লাহ। প্রথাগতভাবে সকলের সঙ্গে পরিচিতির পালা চুকিয়ে নিয়ে বলল, সামান্য একটু চায়ের ব্যবস্থা করেছি মাত্র। এখনই চা দেওয়ার কথা বলতাম, কিন্তু কেউ কেউ আবার বড় বাড়ির মাহমুদ সাহেব আর সুলতানা পারভিনের জন্য অপেক্ষা করছে। ওরা এলেই। রাবিয়া সৈয়দ মৃদু কণ্ঠে বললেন, ওদের বুঝি বলা হয়েছে? আপনার যেমন কথা। বেগম রশিদ হাসে। সবাইকে ডেকেছি, আর বড় বাড়ির গিন্নিকে ডাকবো না তা কি হয়? চা খাওয়া এমন আর কি। আসল কথা তো। সকলের সঙ্গে বিনয়ে বিগলিত হয়ে হাসতে থাকে বেগম রশিদ। পেছনে দাঁড়িয়েছিল রবিউল্লাহ। সে এইসব কথাবার্তা শুনছিল কিনা বলা মুশকিল। সে তাকিয়েছিল সাহেলির দিকে। সাহেলিও সেটা বুঝতে পেরেছিল। সে একবার রবিউল্লাহর দিকে তাকিয়ে অপ্রতিভ হয়ে উঠল। রবিউল্লাহ সাহেলির পাশের চেয়ারে গিয়ে বসল। সাহেলি মৃদু কণ্ঠে বলল, তুমি কি কিছু বলবে? না, এমন কিছু না। আমি ভাবছিলাম, টাকা দিইনি বলে তুমি নিশ্চয়ই আমার উপর রাগ করেছ। সাহেলি একটু হাসল, বলল, আমি রাগ করেছি তোমাকে কে বলল? তা ধরোগে তোমার কে বলবে?
আমি নিজেই অনুমান করেছি। তুমি একটা বুদ্ধু। কি বললে? রবিউল্লাহ প্রথমটা ধরতে না পেরে হকচকিয়ে গেল। সাহেলি লাল হয়ে উঠে বলল, কিছু বলিনি বাপু। সবাই চোরা চোখে তাকাচ্ছে আমাদের দিকে। আমার লজ্জা লাগছে। তুমি এখান থেকে যাও। রবিউল্লাহ বলল, তোমার কাছ থেকে সরে যেতে ধরকে আমার খারাপ লাগছে, কিন্তু তুমি যখন বলছো অগত্যা যাই। রবিউল্লাহ একটু হাসল, উঠে কামালের পাশে গিয়ে দাঁড়ালো। কামাল লক্ষ্য না করে পারল না যে রাবেয়া সৈয়দের তীব্র ভ্রুকুটি হঠাৎ গিয়ে বিঁধল রবিউল্লাহর উপর। আর সেই সঙ্গে কেমন যেন থমকে গেল রবিউল্লাহ। হা হা। অদূরে গোল হয়ে বসা লোকগুলির ভিতর বসে প্রাণ খুলে হাসছিল মেজর বদরুদ্দিন। আমি কি বিশ্বাস করি জানেন? বললে তো ফাঁকা গালগল্প মনে করবেন, ভাববেন চান্স পেয়েছি আর অমনি বাণী ছাড়ছি। কিন্তু ফর গড সেক, বিশ্বাস করুন, গালগল্প ছাড়ছি না। মিলিটারিতে ঢুকেছিলাম আর্লি 20-তে, রিটায়ার করেছি সেই কবে। এখন বয়স হতে চলল 60-এর উপর। এখনো আমার সেই এক কথা সাহেব, খানদান ফুর্তি করেন। আমার কাছে লাইফ ইজ এ টেবল টোল্ড বাই অ্যান ইডিয়ট, ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি, সিগনিফাইং নাথিং। কি, বিশ্বাস হচ্ছে না বুঝি? তাহলে শুনুন, লেফটেন্যান্ট কর্নেল আনসারির কথা। শালা ছিল আমার দোস্ত মানুষ। অম্লান বদনে বলে চলে মেজর বদরুদ্দিন। রিটায়ার করেছিলাম প্রায় একই সময়। এক টেবিলের ইয়ার তো। একদিন মৌকা বুঝে বেসামাল অবস্থায় একটা দস্তখতের জোরে আমার পেনশনের বেবাক টাকা মেরে দিল। তাকে খুন করা উচিত ছিল আমার, কি বলেন? কিন্তু দোস্ত বহুত চালাক মানুষ। করেছি কি, আমার মতো আরও কয়েকজনের টাকা মেরে দিয়ে একদম বার্মা মুল্লুকে ভাগলবা। প্ল্যান প্রোগ্রাম আগে থেকেই ঠিক করা ছিল বোধহয়। আমি এদিকে আঙ্গুল চুষি, বার্মা মুল্লুকে আমার দোস্ত লেফটেন্যান্ট কর্নেল আনসারি এনজয় করছে লাইফ, ড্রিঙ্কিং লাইফ টু দ্য লিজ। হাহা, কি মজা তাই না? প্রচণ্ড হয়ে ফেটে পড়ে মেজর বদরুদ্দিনের হাসি। হাসির ভিতর গেট দিয়ে লনের দিকে এগিয়ে আসে মাহমুদ। কিন্তু মেজর বদরুদ্দিন কোনো দিকে ভ্রুক্ষেপ মাত্র করে না। বলে, আমি কিন্তু টাকা হারিয়ে ভেঙে পড়িনি। সামান্য কটি টাকার জন্যে বুদ্ধি হাপিত্যেশ করে মারা যাব? ছো, মেজর বদরুদ্দিন সে ধাতের লোকই না। চান্সেস আর ফ্রিকুয়েন্ট। হাল ছেড়ে দেয় যে সে বোকা। আমি আর যাই হই, বোকা নই। ফুলিশনেস আই হেট মোস্ট। মাহমুদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল মেজর বদরুদ্দিনের দিকে। এই কথায় কেন যেন মুচকে হাসল সে। মেজর সাহেব, রশিদ সাহেব মাহমুদকে দেখিয়ে বলেন, ইনি হলেন মিসেস চৌধুরী, অর্থাৎ মিসেস সুলতানা পারভিনের বড় ভাই মিস্টার মাহমুদ। আর মাহমুদ সাহেব, ইনি মেজর বদরুদ্দিন, আনডিভাইডেড ইন্ডিয়ান আর্মির রিটায়ার্ড মেজর। দুজনেই দুজনকে আদাব দেয়, গদ বাঁধা বুলি দিয়ে কুশল বার্তা জিজ্ঞেস করে। কিন্তু কামালের মনে হলো মেজর বদরুদ্দিনের প্রসন্ন চোখ দুটি হঠাৎ ঘোলাটে হয়ে গেছে, আর মাহমুদের ঠোঁটে ও চোখে অতি সূক্ষ্ম একটা ঠাট্টার হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। মেজর বদরুদ্দিন বলে, আমি আপনাকে দুদিন রাজা সাহেবের মাঠে গাড়ি করে বেড়াতে দেখেছি। আমিও দেখেছি আপনাকে। আপনি বোধহয় হাসান মাওলা যেদিন মারা গেল সেই দিনই মানিকপুরে এসেছিলেন। জি হ্যাঁ, আপনারা যাকে হাসান মাওলা বলছেন তিনি আসলে স্কোয়াড্রন লিডার মিস্টার তৈমুর মির্ধা। তিনি আমার চেয়ে বয়সে অনেক ছোট ছিলেন, কিন্তু বয়সের অমিল সত্ত্বেও আমরা ছিলাম যাকে বলে অন্তরঙ্গ বন্ধু। মেজর সাহেব, আপনার বক্তব্যে কিছু ত্রুটি আছে। হয় আপনার মাথায় সিট আছে, না হয় আপনি। এক মুহূর্তে ইতস্তত করল মাহমুদ। তারপর আগের চেয়েও তীব্র স্বরে বলল, মিথ্যে কথা বলছেন। প্রায় লাফিয়ে উঠলেন মেজর। শ্যাট আপ! ভদ্রলোকের মতো কথা বলতে শিখুন মাহমুদ সাহেব। হ্যাঁ, ভালো হবে না বলে দিচ্ছি। মাহমুদ দাঁতে দাঁত চেপে বলল, বি রেডি ফর দ্য কনসিকুয়েন্স মেজর। প্রতিফলের জন্যে প্রস্তুত থাকবেন। পার্টির উপস্থিত সকলে এই নাটকীয় ঘটনায় হতভম্ব হয়ে পড়ে। সবাই হা করে থাকে কিছুক্ষণ। রশিদ সাহেব বলেন, আহ,
দয়া করে উত্তেজিত হবেন না মাহমুদ সাহেব। সবাই বেশ কিছুক্ষণ চুপ করে থাকে। প্রথম নীরবতা ভঙ্গ করে বেগম রশিদ। অপ্রীতিকর ব্যাপারটা চাপা দেবার জন্যে যেন অনুযোগের কণ্ঠে মাহমুদের দিকে তাকিয়ে বলে, কই, সুলতানাকে নিয়ে এলে না যে? সুলতানা অসুস্থ। অসুস্থ? বলো কি? বেগম রশিদ খবরটাকে বেশি রকম মর্যাদা দিতে চেষ্টা করে। অদূরে মাথা নিচু করে বসে ছিলেন ডক্টর চৌধুরী। তিনি মাথা তুলে বলেন, ইট ওয়াজ জাস্ট এ হেডেক। আমি কালই ওষুধ দিয়ে এসেছিলাম। সুলতানা কি সেরে উঠিনি? মাহমুদ স্থির গলায় বলে, আপনারা যা ভাবছেন তা না। সুলতানার সামান্য একটু মাথা ধরেছে। ইচ্ছে করলেই সে আসতে পারত। তা মাথা ধরাটা যদি বেড়ে যায় এই ভয়ে সে আসেনি। ও, তাই বলো? আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। বেগম রশিদ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। এতক্ষণে ভালো করে তাকায় সকলের দিকে। কামালকে পরিচয় করিয়ে দিয়ে কতকটা আনুষ্ঠানিকতাভাবে বলে, আপনারা আমাদের এই সম্মানিত মেহমানকে আশা করি সবাই চেনেন। ইনি কামাল আহমেদ, বিখ্যাত গোয়েন্দা শহীদ খানের বন্ধু। এরই সম্মানে আজ এই সামান্য চায়ের আয়োজন করেছি। ইতিমধ্যে টেবিলে নাস্তা দেয়া শুরু হয়েছে। রাবেয়া সৈয়দ গিয়ে বসেছেন বড় টেবিলটায়, যেখানে মেজর বদরুদ্দিন ও রশিদ সাহেব বসেছেন। এপাশে আরেকটা টেবিলে সাহিলের পাশে জায়গা করে নিয়েছে মাহমুদ। মাহমুদের পাশে বসেছেন গম্ভীর মুখ ডক্টর চৌধুরী। বেচারা রবিউল্লাহ কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল মাহমুদ ও সাহিলের দিকে। তারপর কি ভেবে কিছু দূরে আলাদা একটা টেবিলে মুখ গোমরা করে গিয়ে বসল। রবিউল্লাহ। বেগম রশিদ হাঁক দেয়, তুমি বাবা এদিকটায়। সাহেলের বাম পার্শ্ব দেখিয়ে এসে বসলেই পারো। তা ধরুন গে, আপনার দরকার কি? বিরক্তি চাপতে পারে না রবিউল্লাহ। বলে, দিব্যি আছি, কোনো অসুবিধা হচ্ছে না। আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? মাহমুদ কৌতুকের স্বরে জিজ্ঞেস করে সাহেলিকে। হ্যাঁ হচ্ছে, স্পষ্ট গলায় একটুও দ্বিধা না করে জবাব দেয় সাহেলি। বলে, কিন্তু বলে লাভ কি? অসুবিধা হচ্ছে বললেই কি আপনি অন্যত্র সরে বসবেন? তা বসবো না। আসলে ইচ্ছে করেই আপনার কাছে এসে বসেছি। আমি আপনার সঙ্গে কথা বলতে পছন্দ করি। সাহেলি হতবাক হয়ে তাকায়। লোকটা যেমন ধূর্ত তেমনি শক্তিশালী। নিজেকে অসহায় মনে হতে লাগলো সাহেলির। একবার সে উঠে গিয়ে ডক্টর চৌধুরীর পাশে বসবে ভাবল, কিন্তু তার হাত পা অসাড় হয়ে রইল। উঠতে পারল না। চায়ে চুমুক দেয় মাহমুদ। আস্তে আস্তে বলে, আপনি আমাকে ঘৃণা করেন তাই না? সাহেলি এই কথার জবাব দিল না। ভেবেছেন আমি একটা কপাল গুনে বড়লোক মহিলার বড় বড় ভাই, তাই না? মাহমুদ হাসে। বলে, আপনি ঠিকই ভেবেছেন। আমি করিনি এমন অন্যায় নেই। কিন্তু মজা কি জানেন? আমার অন্যায় ধরার মতো একটি লোকও আজ পর্যন্ত পাইনি। চিরকালই আমি বিজয়ী। বিশ্বাস হয় না বুঝি? সাহেলি বলল, আমাকে এগুলো বলে লাভ কি? লাভ আবার কি? তবে একটা উদ্দেশ্য হয়তো আছে। সেটা আশা করি আপনি বুঝেছেন। না, উদ্দেশ্য আমি বুঝিনি, বুঝতেও চাই না। সাহেলি কেমন যেন একটু হাসল। উঠে দাঁড়ালো সঙ্গে সঙ্গে। সোজা গিয়ে ইচ্ছে করেই বসল রবিউল্লাহর টেবিলে তার পাশের চেয়ারে। এই সবই লক্ষ্য করেছিল কামাল। এতক্ষণ সে বেগম রশিদের সঙ্গে কিছু দূরের একটা টেবিলে বসেছিল। সে দেখল সাহেলি উঠে যাবার সঙ্গে সঙ্গে মাহমুদের চোখ মুখ হিংসা ও রাগে ধকধক করে উঠল। মাহমুদ অত্যন্ত ধূর্ত ও কৌশলী। মুহূর্তেই সে চোখ মুখের অভিব্যক্তি চাপা দিয়ে এমন সহজভাবে একটু সরে গিয়ে ডক্টর চৌধুরীর সঙ্গে গল্প জুড়ে দিল যে কামাল মনে মনে তার শক্তির প্রশংসা না করে পারল না। পাশের টেবিল থেকে মেজর বদরুদ্দিনের গলার স্বর শোনা যাচ্ছিল। বুড়ো হা হা করে হাসছিল আর বলছিল, কি জিজ্ঞেস করলেন মিসেস চৌধুরী? রাবেয়া সৈয়দ। আমার বন্ধু তৈমুর মিথ্যা কেন মানিকপুরে এসেছিল? খুব মজার প্রশ্ন করেছেন, যা হোক। তৈমুর মির্জা ঠিক কেন মানিকপুরে এসেছিল তা অবশ্য আমার জানবার কথা নয়। কারণ আমার সঙ্গে তৈমুর মির্জার দেখাই হয়নি।
কিন্তু দেখা না হলেই কি? কেন তৈমুর মির্জা মানিকপুরে এসেছিল তা বোঝা কি অতই অসম্ভব? শেক্সপিয়ারের সেই বিখ্যাত লাইনটা মনে নেই? টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। মেজর বদরুদ্দিন হাহা শব্দে হাসতে লাগল। মাহমুদ ঘাড় বাঁকিয়ে হেসে উঠল। হাতে তার মদের গ্লাস, টেবিলের উপর একটা শ্যাম্পেনের বোতল, বোতলের অর্ধেকটা খালি। পাশে বসে আছে সুলতানা পারভিন, তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ ফুটে উঠেছে। সুলতানা পারভিন বলল, আর খেও না মাহমুদ। মাহমুদ মানা শুনল না, এক ঢোকে গ্লাসটা খালি করে দিল। চোখে মুখে ফুটে উঠল অ্যালকোহলের প্রতিক্রিয়া। ঝাঁজের সঙ্গে বলল, তুমি খামোখা চিন্তা করছো পারভিন, মদ খেলে আমার কিচ্ছু হয় না। ওসব থাক, তুমি বরং গল্পটা শোনো। পারভিন আস্তে আস্তে বলল, বেশ, বলো। মাহমুদ খুশি হয়ে একটা চাপড় লাগায় সুলতানা পারভিনের কাঁধে, বলে, গুড গার্ল। মন্তব্য শুনে সুলতানা পারভিনের কোনো ভাবান্তর হলো না। দুশ্চিন্তাগ্রস্ত চেহারা নিয়ে সে বসে রইল মাহমুদের পাশে। সুলতানা পারভিনের পরনে বিচিত্র পোশাক, হাত কাটা ব্লাউজের উপর হালকা সুরমা রঙের পাতলা জামদানি শাড়ি, নিচের অন্তর্বাস নেই। পাতলা শাড়ির আড়ালে তার সুস্পষ্ট জঙ্ঘা নিতম্ব আর বক্ষদেশ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। মাহমুদ বলল, হাসান মাওলাকে ভয় করেছিলাম। শালা হারামি ভয় দেখিয়ে আমার কাছ থেকে টাকা আদায় করতে চেয়েছিল। শালা কুত্তার বাচ্চা, খুন হয়েছে, ভালো হয়েছে। মাহমুদ একচোট হাসল। আমার সাথে যে লাগতে আসবে তারই এই দশা হবে। হাসান মাওলা মরেছে, এখন পাল্লা দিতে এসেছে মেজর বদরুদ্দিন। এই শুয়োর যে কোত্থেকে এলো বুঝতে পারছি না। এই শালাও আমাকে জ্বালাতে শুরু করেছে। শালাকে 5 দিনের মধ্যে আমি নিজের হাতে খুন করব। সুলতানা পারভিন নিস্পৃহ ভঙ্গিতে বসে রইল। মাহমুদ তার দিকে তাকিয়ে বলল, এরপর ধরব কুয়াশাকে। কুয়াশা ভেবেছে ভয় দেখিয়ে কেল্লা ফতে করবে, তার ভুল ভেঙে দেব আমি। সুলতানা পারভিন বলল, কুয়াশাকে? কুয়াশাকে তুমি জানো না? ভারী মজার কথা কিন্তু। মাহমুদ হাসতে লাগলো। কুয়াশার কথা তোমাকে এর আগেও বলেছি। কুয়াশা হলো একটা ভয়ঙ্কর ডাকাত, একটা হীন। এই সময় একটা বিচিত্র ঘটনা ঘটল। ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকলো একটা দীর্ঘকায় ছায়ামূর্তি। সারা গা ভারী ওভারকোটে ঢাকা, মাথায় ফেল্ট ক্যাপ। মাহমুদ লাফিয়ে উঠে পকেটের পিস্তলে হাত দিল। লোকটা শান্তভাবে বলল, পিস্তল বের করার চেষ্টা করো না মাহমুদ, সেটা তোমার পক্ষে বোকামি হবে। মাহমুদ দাঁতে দাঁত চেপে ক্রোধ দমন করল। খালি হাত বের করে আনলো পকেট থেকে। বলল, তুমি কি চাও? এত রাতে আমার বাড়িতে এসেছো কেন? কেন এসেছি তুমি ভালো করেই জানো। লোকটা স্থির গলায় বলল, তোমার পাপের শাস্তি দেওয়ার জন্যে শহীদ খানই যথেষ্ট। সে ব্যাপারে আমার কোনো ভূমিকা নেই। আমি এসেছি টাকার জন্যে। টাকা? কিসের টাকা? কার টাকা? ছায়ামূর্তি গম্ভীর গলায় বলল, টাকার উপর কারো স্থায়ী অধিকারের ছাপ থাকে না মাহমুদ। কাল যে টাকা চৌধুরী আলী নকিবের ছিল, আজ সে টাকা তোমার হাতের মুঠোয়। সেই টাকা এখন আমার হবে। চৌধুরী আলী নকিবের সব টাকা আমার চাই মাহমুদ। মাহমুদ তিক্ত হাসল, বলল, তাহলে তোমাকে ব্যাংকে লুট করতেই হবে কুয়াশা। আলী নকিবের সব টাকা ব্যাংকে আছে। কুয়াশা বলল, আমি জানি। ব্যাংক লুট করার ঝামেলা আমি নিতে চাই না। আমি তোমার হাত দিয়ে সেই টাকাটা চাই। তুমি 1 সপ্তাহের ভেতর সব টাকার কারেন্সি নোট নিয়ে আসবে। মাহমুদ বলল, ভয় দেখিয়ে হাসান মাওলাও আমার উপর ব্ল্যাকমেল করতে এসেছিল। সে কথা ভুলে যেও না কুয়াশা। আমি ব্ল্যাকমেল করতে চাই না, আমি টাকা চাই, এবং সেটা 1 সপ্তাহের ভেতর। এর অন্যথা হলে মানিকপুরের লোকেরা শোবার ঘরে তোমার লাশ দেখতে পাবে
1 সপ্তাহ পরেই। কুয়াশা একটু থেমে বলল, আমার প্রচুর টাকা দরকার। আমি মানুষকে অমর করতে চাই। পৃথিবী থেকে দুঃখ আর জরা দূর করতে চাই। পিরামিডের কোটি কোটি টাকা পেয়েও টাকার প্রয়োজন আমার মেটেনি। আরও টাকা চাই। টাকার জন্য দরকার হলে দুনিয়ার সব ধনীর ভাণ্ডার লুটতেও আমি প্রস্তুত। সুলতানা পারভিন অবাক হয়ে দেখছিল কুয়াশাকে। দীর্ঘ বলিষ্ঠ দেহ, তীক্ষ্ণ একজোড়া চোখে শানিত আলো, মোটা ভ্রুর উপর আবছা সাদা রঙের ছোপ লেগেছে। কুয়াশার গলার স্বরে কেমন একটা খসখসে আবিষ্টতা। মাহমুদ স্থাণুর মতো দাঁড়িয়ে রইল। কুয়াশা পিস্তল উদত রেখে পিছু হটতে লাগলো। দরজা পর্যন্ত পৌঁছে কুয়াশা হাসল, বলল, মাহমুদ, আমার হাতে যা দেখছো এটা একটা খেলনা পিস্তল। পিস্তলটা তোমাকে দিয়ে গেলাম। মিডনাইট প্রেজেন্টেশন। এই নাও। কুয়াশা পিস্তলটা ছুড়ে দিল মাহমুদের দিকে। পর মুহূর্তে মাহমুদের হাতের পিস্তল গর্জে উঠল কুয়াশার দিকে। একটা ভরাট মিষ্টি হাসি কেঁপে কেঁপে উঠে হঠাৎ ভোজবাজির মতো যেন দেয়ালে মিশে গেল। মাহমুদ অপমানে, ক্ষোভে, দুঃখে ফুঁসতে লাগলো। ঘরে বসে রিপোর্ট লিখছিল কামাল। মতিন এসে খবর দিল, থানায় ওসি শমশের শিকদার তার অপেক্ষায় বসে আছে রিসিপশন ঘরে। গল্প করছেন ম্যানেজার আইনুল হকের সঙ্গে। আপনি তো চা খেতে গেলেন বেগম রশিদের বাড়ি। শমশের শিকদার স্বভাবসিদ্ধ ভারী চালে বলে, এদিকে আমার অবস্থা ফাটো ফাটো। ভাবছি কালই হাসান মাওলার খুনের চার্জশিট দাখিল করব ওপরে। বেশ তো, করুন, আমি আপনাকে সাহায্য করব। তা তো করবেনই, করতেই হবে। কিন্তু এদিকে নতুন খবর, হেড অফিস থেকে লিখে পাঠিয়েছে আইবি ডিপার্টমেন্টের বড় কর্তা মিস্টার সিমসন নাকি মানিকপুর আসছেন। আদেশ দেওয়া হয়েছে তাকে যেন যথাযোগ্য মর্যাদার সঙ্গে অভ্যর্থনা করা হয়। শিকদারকে ভরসা দিয়ে কামাল বলে, আপনি নিশ্চিন্ত থাকুন শিকদার সাহেব। মিস্টার সিমসন নিশ্চয়ই আমাদের উপকার বই, অপকারে আসবেন না। তা তো বটেই। তবে কি জানেন, ওপরওয়ালাদের আবার হাই সেন্সিটিভ মেজাজ। পান থেকে চুন খসলে রক্ষা নেই সাহেব। ভাবছি শেষ রক্ষা করতে গিয়ে না বেইজ্জতি হই। যাকগে, আপনার রিপোর্টের কদ্দূর তাই বলুন। আমার রিপোর্ট মোটামুটি তৈরি আছে। আগামীকাল রিপোর্টের একটা কপি আপনাকে দিতে পারবো আশা করি। বেশ, তাই দেবেন। আমি সাহেব স্পষ্ট কথার মানুষ। হাসান মাওলার খুনের ব্যাপারে আপনার ওপর সোনোয়ানা ভরসা করে আছি। আপনি যা বলবেন তার উপর ভিত্তি করেই ফাইনাল চার্জশিট দেব। তা ব্যাপার কি কামাল সাহেব? শুনলাম বেগম রশিদ নাকি জবর একটা টি পার্টি দিয়েছেন আপনার সম্মানে। আমার সম্মানে দিয়েছেন বটে, তবে পার্টিটা উনি একরকম আমার কথাই দিয়েছেন। মাহমুদ আর মেজর বদরুদ্দিনের মধ্যে একই পরিবেশে কি ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে সেটা চাক্ষুষ দেখাই ছিল আমাদের উদ্দেশ্য। ক্রিয়া প্রতিক্রিয়া সবই তাহলে দেখেছেন। বলুন। আপনাদের কথাই সাহেব আলাদা। আমরা সিচুয়েশন ট্যাকেল করি লাঠি দিয়ে, আর আপনারা করেন মস্তিষ্ক দিয়ে। না না, বিনয় প্রকাশ করবেন না কামাল সাহেব। যা সত্যি আমি তাই বলছি। আমি সাহেব স্পষ্ট কথার মানুষ। আমার মধ্যে কোনো পাকচক্কর পাবেন না। হ্যাঁ। শমশের শিকদার তার বিপুল বপুটি নিয়ে নড়েচড়ে বসে। আইনুল হক এতক্ষণে কথা বলার সুযোগ পেয়ে বলে, চা আসছে স্যার। চা তাহলে এখানেই দিতে বলি। না না, এ আপনার ভারী অন্যায় হক সাহেব। শমশের শিকদার প্রায় হুংকার ছাড়ে, যখনই আসি তখন এই চাটার ঝামেলা করবেন, এ অন্যায় সহ্য করা যায় না। তবে হ্যাঁ, আপনার হোটেলের চায়ের নাম আছে বটে। আপনাদের কি বলে ওই রসমালাইটা? আহা, যেমন মিঠা করা তেমনই নরম। রসমালাই দিতে বলছি স্যার। আর ঘিয়ে ভেজে সিঙ্গারা বানিয়েছে হোটেলের বয়রা। ভিতরে দিয়েছে কুচি কুচি মাংসের কাবাব, সঙ্গে আলু আর মটরশুঁটি। চলবে তো স্যার? শুধু মুখে মুখে আর বলবেন না সাহেব।
শমশের শিকদার প্রায় আর্তনাদ করে ওঠে। বলে, মুখে বলবেন না, কাজে দেখান। বাঙালির ওই একই দোষ, শুধু কথা বলে। হক সাহেব তাকায় কেয়ারটেকার মুন্সিজির দিকে। মুন্সি বলে, আসছে, মতিন নিয়ে আসছে। নিয়ে আসছে শুনে সোফায় জুত হয়ে বসে শমশের শিকদার। মুন্সিজির দিকে এতক্ষণে নজর যায়। স্বভাব সিদ্ধ হুংকার ছেড়ে বলে, তুমি সেই জেলখাটা ডাকাতির আসামি মুন্সি না? হুম। জেল থেকে বেরিয়ে নামের বাহার তো খুব খুলেছ। তা মুন্সি নামটা তোমাকে কে দিল বাপু? সেলফ স্টাইলড মুন্সি নাকি, বেটা দেখি কথাও বলে না। জেল থেকে বেরিয়ে খুব নামাজ পড়তাম কিনা স্যার, নামাজে একেবারে মশগুল হয়ে থাকতাম তাই। মুন্সি কৈফত দেয়। সবাই সেই থেকে মুন্সি বলে ডাকতে শুরু করেছে। হুম। শমশের শিকদার দারুণ রকম গম্ভীর হয়ে যায়। বলে, তা ভেগ যাই ধরো না কেন, বাপুর লাভ হবে না। আমি হলাম গিয়ে যাকে বলে এ লাইনের পাকা লোক। একটু এদিক সেদিক করেছ তো রক্ষে নেই, একদম ক্যাচ করে ফেলবো। বেয়ারা মতিন ট্রেতে করে খাবার নিয়ে ঢোকে। দুটো প্লেট সাজিয়ে একটা কামালের সামনে আরেকটা শমশের শিকদারের সামনে রাখে। লোলুপ দৃষ্টিতে প্লেটের দিকে তাকিয়ে শমশের শিকদার তাড়া দেয় কামালকে। কই সাহেব, বিসমিল্লাহ করেন। হ্যাঁ, শুরু করুন। কামাল সায় দেয়। ম্যানেজার আইনুল হক বলে, আমি তাহলে সবাইকে বলে দিই স্যার যে 4টার পর আপনি সবার সঙ্গে মিট করছেন। গোটা 3 রসমালাই চামচে করে গালে ফেলতে যাচ্ছিল শমশের শিকদার। বাধা পেয়ে থমকে গেল। হুংকার ছেড়ে বলল, আমি এখন একদম কথা বলতে পারবো না। আমার একটা প্রিন্সিপাল আছে বুঝলেন, কাজের সময় কাজই করি। আর পরের কথাগুলো রসমালাইয়ের নরম ছানা আর রসে ভিজে অস্পষ্ট হয়ে মুখের ভিতর জড়িয়ে গেল। কিছু বোঝা গেল না। খাওয়া দাওয়ার পর শমশের শিকদার 2 খিলি পানে আধ শিশি কড়া জর্দা মিশিয়ে গালে ফেলল। পান চিবুতে চিবুতে ঢেকুর উঠতে লাগলো তার। জানালার ধারে গিয়ে বার দুয়েক পিক ফেলে পানটাকে মুখের ভিতর ধাতস্থ করল শিকদার। কামালকে বলল, রাতে আর জবানবন্দির হাঙ্গামা নিলাম না, কি বলেন? ঠিক আছে। হ্যাঁ সাহেব, খুব টায়ার্ড হয়ে আছি। তার উপর সন্ধেবেলা যখন শুনলাম রশিদ সাহেব একটা জবর টি পার্টি দিয়েছেন অথচ আমাকে ডাকেননি, তখন মিথ্যে বলবো না সাহেব, তখন একেবারে আঁতে ঘা লেগেছিল। যাকগে, হক সাহেবের রসমালাই আর সিঙ্গারা দিয়ে শূন্যস্থান অনেকটা পূরণ করা গেল। কি বলেন হক সাহেব, শমশের শিকদার গলা খুলে হাসতে লাগলো আর হাসির বিকট আওয়াজে গম গম করে উঠল ঘরের ভিতরটা। গোটা 2 ঢেকুর উঠল শিকদারের। বিপুল ভুঁড়ি বাগিয়ে অতি কষ্টে উঠে দাঁড়িয়ে শিকদার বলে, তাহলে আজ উঠি। ভালো কথা। হক সাহেব, সেদিন আপনার হোটেলে যেসব লোকের জবানবন্দি নেওয়া হলো তাদের কাউকে আমার অর্ডার না পাওয়া পর্যন্ত ছাড়বেন না। আমি সবাইকে ঘটনার রাতেই আপনার আদেশ জানিয়ে দিয়েছি স্যার। ঠিক, হ্যাঁ, চলি। ইয়া মালেক। শমশের শিকদার কামালের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। রিসেপশন থেকে কামাল নিজের ঘরে আসে। জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছিল ঘরে। কামাল উত্তর দিকের জানালা বন্ধ করতে গিয়ে হঠাৎ প্রায় চমকে ওঠে। জানালার বাইরে রাজা সাহেবের ধু ধু করা মাঠ, চারদিকে আচ্ছন্ন অন্ধকারে ঢাকা। উপরের নগ্ন আকাশে কোটি কোটি তারার আলোময় চোখ। তারার অস্পষ্ট আলোয় কামাল দেখল হোটেলের অনতি দূরে রাজা সাহেবের মাঠে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে 2টি মূর্তি। একজনকে চিনল কামাল, মেজর বদরুদ্দিন। আর একজনকে চিনতে পারল না। গা ঢাকা দিয়ে সে দাঁড়িয়ে রইল। কথা বলতে বলতে ওরা কাছে এগিয়ে এলো। অচেনা লোকটা বলল, যা বললাম তা না করলে বিপদ হবে ভাইজান। অসহায়ের মতো মেজর বদরুদ্দিন বলল, কিন্তু। চুপ করুন। অচেনা লোকটা চাপা গলায় বলে উঠল। গলাটা যেন চেনা চেনা লাগলো, কিন্তু হাজার চেষ্টা করেও কিছুই ধরতে পারল না কামাল। লোকটা বলল,
অনেক দূর এগিয়েছি। আর পিছন ফিরলে আপনিও মরবেন, আমিও মরব। যান, আমি চলি। লোকটা হনহন করে মাঠের দিকে চলে যায়। মাথার চুল ধরে উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে রইল মেজর। কিছুক্ষণ পর গা ঢাকা দিয়ে পিছনের গেট দিয়ে ভিতরে ঢুকল। রিসিপশনে বুড়োর হাহাহাসি আর কথাবার্তার শব্দ শোনা গেল একটু বাদেই। রিসিপশনে যাবে বলে একবার ভাবল কামাল। পরক্ষণেই মনে হলো মেজর বদরুদ্দিন যেমন ধূর্ত আর ধড়িবাজ, তাতে সামনাসামনি কথাবার্তার ফাঁক ধরে কিছু আদায় করার চেষ্টা অপচেষ্টা বই কিছু নয়। কি করবে ভাবছে এমন সময় হন্তদন্ত হয়ে ঢুকল আইনুল হক। স্যার। কি ব্যাপার হক সাহেব? রিসিপশনে একবারটি আসুন স্যার। মেজর সাহেব কেমন যেন পাগলামি করছেন। তার কথাবার্তা আর হাসির ধরন আমার ভালো ঠেকছে না স্যার। চলুন দেখি। রিসেপশনে এসে কামাল দেখল জানালার কাছে চেয়ার টেনে বসেছে মেজর বদরুদ্দিন। সামনের টেবিলে তার ছড়ি ও টুপি রাখা। অনর্গল কথা বলছে মেজর বদরুদ্দিন। ঘরে দু একজন নতুন বোর্ডার ছাড়াও আছে বেয়ারা মতিন, মুন্সিজি ও ডাক্তার রহিম। আপন মনে কথা বলে চলেছে মেজর বদরুদ্দিন। কখনো হাহা করে অট্টহাস্যে ভেঙে পড়ছে, কখনো মেজাজ গরম করে চিৎকার ছাড়ছে। আমি ভেবেছ ওকে ছেড়ে দেব? কভি নেই। ও আমার সর্বনাশ করেছে, আমাকে পথের ভিখারি করেছে। শালাকে আমি খুন করব। দাঁড়াও, কালই আমি বার্মা যাব। পাসপোর্ট নেই তো কি হয়েছে? ইন্ডিয়ান আর্মির বি কোম্পানির মেজর বদরুদ্দিনের পাসপোর্ট লাগে না। পাসপোর্ট ছাড়াই আমি বার্মা যাব। আইনুল হক কাছে গিয়ে বিনীতভাবে বলে, মেজর সাহেব, আপনার ঘরে চলুন। আমার ঘর? ইউ মিন মাই রুম? ভ্রু কুঁচকে তাকায় মেজর বদরুদ্দিন। হা হা করে হাসে, বলে, আমার আবার ঘর কোথায় হে? ঘর নেই, নো রুম, নো শেল্টার। তুমি বাপু কানের কাছে অমন গুনগুন করো না, ভালো হবে না কিন্তু। বৃদ্ধ ডাক্তার রহিম এতক্ষণে বলেন, মেজর সাহেব নিশ্চয়ই কোনো একটা প্রেসারে ভুগছেন। আপনারা অনুমতি করেন তো একে আমি দেখতে পারি। তাহলে তো স্যার ভালোই হয়। ম্যানেজার আইনুল হক কৃতার্থ কণ্ঠে বলে, কি যে বিপদে পড়েছি স্যার। এতদিন ধরে হোটেলে চাকরি করছি, এমন বিপদে আর কখনো পড়িনি। এই সেদিন হাসান মাওলা খুন হলো হোটেলে, তার ওই জের কাটেনি এখনো, আবার শুরু হয়েছে নতুন ঝামেলা। আইনুল হক সাতিশয় বিরক্ত। তার চোখ পড়ে মুন্সিজি আর মতিনের দিকে। মতিন যেন মেজর সাহেবের কথাগুলো গিলছে। আইনুল হক ধমক দিয়ে ওঠে, বলে, মতিন, তুমি তোমার কাজে যাও। মুন্সি, তুমিও যাও এখন। 11 আর 12 নম্বরে একটা ফ্যামিলি এসে উঠেছে, ওদিকে নজর দাও গিয়ে। মতিন আর মুন্সিজি তাড়াতাড়ি রিসেপশন থেকে বেরিয়ে যায়। মেজর বদরুদ্দিন খুব মনোযোগ দিয়ে আইনুল হকের ধমক মেশানো কথাগুলো শুনল। তার চোখ মুখ আহত অপমানে ভয়ঙ্কর হয়ে ওঠে। বলে, ইউ, মেজর বদরুদ্দিন থাকতে এই মাঠে কমান্ডো দেবার তুমি কে? ভালো হবে না বলছি। কথাগুলি গায়ে মাখায় না ম্যানেজার আইনুল হক। কামালের দিকে ফিরে তাকিয়ে বলে, দেখলেন তো স্যার, একদম বদ্ধ পাগল হয়ে গেছে। কই ডাক্তার সাহেব, একটু দেখবেন বলেছিলেন। ডাক্তার রহিম মেজর বদরুদ্দিনকে পরীক্ষা করার জন্যে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার দিকে তাকিয়ে ভয়ঙ্কর চিৎকার করে ওঠে মেজর বদরুদ্দিন, আই সে স্টপ, ডোন্ট প্রসিড, ভালো হবে না কিন্তু। ডাক্তার রহিম চিৎকার শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। সবাই থ। এক ধমকে সবাই ঠান্ডা হয়ে গেছে দেখে মেজর বদরুদ্দিন ভারী খুশি। উঠে দাঁড়িয়ে কমান্ডো দেওয়ার ভঙ্গিতে মিলিটারি কায়দায় বলে, স্ট্যান্ড অ্যাট ইজ। আমি বলছিলাম কি স্যার, ম্যানেজার আইনুল হক আবেদন করার ভঙ্গিতে বলতে যায় মেজর বদরুদ্দিনকে। মেজর বদরুদ্দিন হা হা করে হেসে বলে, তুমি বলছিলে? তুমি আবার কি বলবে হে? তুমি তো একটা লেন্স কর্পোরাল মাত্র। কোম্পানি অ্যাটেনশন। মেজর বদরুদ্দিন হুকুম ছাড়ে। তার চোখ পড়ে ডাক্তার রহিমের দিকে। একটু এগিয়ে এসে উপরওয়ালার ভঙ্গিতে সৌজন্যের সঙ্গে বলে,
ইউ নিডন্ট ওয়ারি মাই ডিয়ার। আপনার ভয় কি? আপনি ক্যাপ্টেন ছিলেন, এখন মেজর ডেজিগনেট। বি কেয়ারফুল ম্যান। ম্যানেজার আইনুল হক কি বলতে চাচ্ছিল, মেজর বদরুদ্দিন খ্যাপাটে গলায় হুকুম দেয়, ইউ ডোন্ট মুভ। আইনুল হক আর কথা বলতে সাহস করে না। সে কাঁদো কাঁদো হয়ে তাকায় কামালের দিকে। ভাবখানা দেখলেন তো স্যার, কি ন্যাংটা পাগলের পাল্লায় পড়েছি। কোম্পানি। মেজর বদরুদ্দিন স্থিরভাবে সকলের দিকে তাকিয়ে বলতে থাকে, আমি কাল ভোরবেলা বার্মা যাচ্ছি। লেফটেন্যান্ট কর্নেল সিদ্দিকে আমি দেখে ছাড়ব। আমার অবর্তমানে মেজর ডেজিগনেট রহিম কোম্পানির চার্জে থাকবে। অলরাইট। কামাল বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। সবটা ঘটনাই অবিশ্বাস্য ঠেকছে। এই তো বিকেল 5টায় মেজর বদরুদ্দিন টি পার্টিতে গেল বেগম রশিদের বাড়ি। দিব্যি সুস্থ সামর্থ্য মানুষ। একটু আগেও রাজা সাহেবের মাঠে কার সঙ্গে কথা বলছিল অন্ধকারে। মাঠ থেকে হোটেলে ফিরেই অন্ধকার থেকে আলোতে এসেই হঠাৎ কেন ভুল পাল্টালো মেজর সাহেব? এটা কি পাগলামি, না পাগলামির অভিনয়, কিংবা নতুন কোনো রহস্যের সূচনা? বিমূঢ় হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে কামাল। মেজর বদরুদ্দিন উৎফুল্ল কণ্ঠে ঘোষণা করল, ছুটির ঘন্টা বাজিয়ে দাও হে। আমি এখন বিশ্রাম করব। আই উইল টেক রেস্ট নাও। শুনেছ? ম্যানেজার আইনুল হক কামালের মতোই কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল কতক্ষণ। ছুটির ঘন্টা বাজিয়ে দাও হে বলেই মেজর সাহেব যখন রিসিপশনের এক ঘর লোকের সামনে আনন্দে উদ্ধাবু নৃত্য করতে শুরু করলো, তখন তার চেতনা ফিরল। গুরুবন্ত সিং ও মুন্সিজির সহায়তায় মেজরকে তার নিজের ঘরে নিয়ে আসা হলো। প্রায় জোর করে খানিকটা দুধ খাইয়ে বিছানায় শুইয়ে দেয়া হলো তাকে। দুধের সঙ্গে কামালের নির্দেশে পরিমিত ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন ডাক্তার রহিম। কিছুক্ষণ বিছানায় দাপাদাপি করে হোটেলের সকলকে কোর্ট মার্শালের ভয় দেখিয়ে মেজর বদরুদ্দিন কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। নিজের ঘরে এসে শ্রান্ত কামাল বিছানায় গা এলিয়ে দিল। হোটেলের পেটা ঘড়িতে রাত 12টা বাজে। এখানেই শেষ আজকের পর্ব। কুয়াশা 6, মানিকপুর রহস্য দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। আরও রহস্যের পথে হাঁটতে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন সাকিব স্টোরি লাউঞ্জে। দেখা হবে পরের পর্বে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সচেতন থাকুন আর গল্পে থাকুন।